বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর সুলতান মাহমুদ, অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন মাজহার মিলন, সিনিয়র সাংবাদিক। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে কয়েকটি একটু তথ্য তুলে ধরতে চাই খুব ছোট করে। প্রথমে যে তথ্যটি তা হচ্ছে বাংলাদেশে জরুরি অবস্থা জারি নিয়ে যে আলোচনা চলছে সেটিকে গসিপ বা খোশ গল্প বলেছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। সোমবার সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য নেই, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এটি বাংলাদেশ স্থানীয় সময় রবিবার রাতে সামাজিক মাধ্যমে বিশেষ করে ফেসবুকে গুজব ছড়িয়ে পড়ে যে দেশে জরুরি অবস্থা জারি হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকেরা এই বিষয়ে নানা ধরনের তথ্য দেন, এমনটা অভিযোগ রয়েছে। আরেকটি তথ্য এরপর তা হচ্ছে আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেফতারের গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেফতার গুজব ছড়িয়ে আওয়ামীপন্থী বেশ কিছু ব্লগার রবিবার সারা রাত উত্তেজনা তৈরি করে। তাদের উদ্দেশ্য ছিল দেশকে অস্থিতিশীল করা, সেনাবাহিনী ও ছাত্র জনতাকে মুখোমুখি করে একটি জটিল পরিস্থিতি তৈরি করা। পরবর্তী যে তথ্যটি তা হচ্ছে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কয়েকদিন আগেও আমরা দেখেছি সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে। এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। নতুন করে যে ষড়যন্ত্র হচ্ছে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে উল্লেখ করে তারেক রহমান বলেন, সাংবাদিকদের কাছে আমাদের আহ্বান থাকবে, রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশের মানুষের পাশে থাকতে আমাদের সহায়তা করবেন। আমরা দেখেছি অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম বলেছেন, রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য কোনো নামে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার গল্প যাতে কেউ না শোনায়, সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। আমাদের পার্টির পক্ষ থেকে যে বিষয়টি তুলে ধরেছি তা হলো শুধু সেনাবাহিনী নয়, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে আওয়ামী লীগ নিয়ে কোনো ভার্সন যেন মানুষকে শোনানো না হয়। দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয়, বরং সেনাবাহিনী দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ও দায়িত্ব পালন করবে, এমনটা তিনি প্রত্যাশা করেছেন এবং দেশের জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে সার্জিস আলম বলেন, গুজব একটি ব্যাধি। এবং সবশেষ আরেকটি তথ্য তা হচ্ছে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেটের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এ সময় শহীদ পরিবারের সদস্যরা আওয়ামী লীগ নিষিদ্ধ বিচারের দাবিতেও স্লোগান দেন। তারা দ্রুত গণহত্যা মামলার সব আসামি গ্রেফতার, অভিযোগ গঠন ও বিচার ত্বরান্বিত করে ফাঁসির দাবি তোলেন। শহীদ পরিবারের সদস্যরা দাবি করেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের নামে প্রহসন হচ্ছে, চিফ প্রসিকিউটর বিক্রি হয়ে গেছেন। গণহত্যার বিচার দ্রুত না হলে ট্রাইব্যুনাল ভেঙে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। এই ছিল কিছু তথ্য। আমি আলোচনায় চলে যাব আমাদের দুজন অতিথির সাথে। আমি শুরুতে একটু আসি, মাজহার মিলন, আপনাকে দিয়ে শুরু করি। এই যে বাংলাদেশের জরুরি অবস্থা জারি নিয়ে যে একটি গুজব, স্বরাষ্ট্র সচিব যাকে বলছেন যে গসিপ, আমরা যেটি দেখতে পেলাম রাতভর গুজব। আরও একটি গুজব, সেটা হচ্ছে যে এবি পার্টির যে সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে গ্রেফতারের গুজব। এরকম গুজব আমরা প্রায়ই শুনতে পাচ্ছি, বিশেষ করে ফেসবুকে এই গুজব সবচেয়ে বেশি ছড়াচ্ছে। দেশের বর্তমান যে অবস্থা, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে, এই পরিস্থিতিতে এই ধরনের গুজব সামনে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, এই ব্যাপারে আপনি কি মনে করেন? দেখুন, 5ই আগস্টের আগের যে সরকার, পতিত সরকারই বলতে চান সবাই, এই পতিত সরকার যে উপায়ে এই 16-17 বছর টিকে ছিল বাংলাদেশের ঘাড়ে, তার প্রধানতম অস্ত্রগুলোর একটি ছিল হচ্ছে এই গুজব তৈরি এবং তা ছড়ানো। আওয়ামী লীগের সেই প্রচার যন্ত্র এখনো কিন্তু বন্ধ হয়ে গেছে ব্যাপারটা কিন্তু সেরকম না। অনলাইনে তাদের যে লোকবল, তাদের যে কি বলা যায় খরচ করার সামর্থ্য, সেটি কিন্তু বিপুল পরিমাণে, এবং তারা নানানভাবে নানান ধরনের তথ্য, অপতথ্য, কুতথ্য ছড়িয়ে এই যে বাংলাদেশের বর্তমান যে যতটুকু স্ট্যাবল করার চেষ্টা চালাচ্ছে সরকার, সেই স্ট্যাবল পরিস্থিতিকে ঘোলাটে করতে চাইবে, তাদের পক্ষে নিয়ে যেতে চাইবে এবং এই সরকারকে বেকায়দায় ফেলতে চাইবে। এটি কিন্তু আসলে খুব সাধারণভাবেই বোধগম্য এবং সেটি আমরা দেখতেও পাচ্ছি। কদিন ধরে নিশ্চয়ই খেয়াল করবেন যে
অনলাইনে, বিশেষ করে পত্রপত্রিকাগুলোতে যদি আপনি খেয়াল করবেন, পত্রপত্রিকাগুলো যেগুলো যাদের কমেন্ট সেকশন আছে, যেগুলো আসলে ব্লগ আকারে মানে অনলাইন গুলো আর কি প্রকাশিত হয় কিংবা আমরা আমাদের চোখে পড়ে, সেখানে কিংবা ফেসবুকের যে বিভিন্ন লেখালেখি গুলোতে, সেগুলোতে যে আওয়ামী সমর্থক এবং আওয়ামী কর্মীদের, এবং আপনি খুব ভালো করে জানেন যে হচ্ছে যে বট কর্তৃক এখন পরিচালিত হচ্ছে। তো এই যে মানে এই সোশ্যাল মিডিয়ায় তাদের যে প্রোপাগান্ডা মেশিন, সেটি কিন্তু আসলে কোনোভাবেই সেটির শক্তি কমে যায়নি। এবং সেটির যে খরচের, আপনি কি একটা তথ্য জানেন কিনা, সরকারের মানে নিজস্ব পরিচালিত একটা আহ সংগঠনই ছিল, আমি নামটা কি যেন ভুলে গেছি, আপনি কি সর্বশেষ সেই অ্যাকাউন্টে মানে, সিআরআই এর কথা না বলতে এটা হচ্ছে চাচ্ছেন? যে অনলাইনে, হ্যাঁ সিআরআই সিআরআই জি, সিআরআই এর এই সরকারের যখন মানে এই সরকারের যখন পতন হয়, সিআইএ এর অ্যাকাউন্টে তখন 18,000 কোটি টাকা ছিল। ক্যান ইউ ইমাজিন? জি। আমি সেই মানে এই অ্যাকাউন্টের তথ্য জানি। তো এই টাকাগুলো আসলে মানে যদি অ্যাকাউন্টেই পড়ে থাকে, তাহলে তার বাইরে তো আসলে কত লাখ কোটি টাকা বাইরে গেছে, সেটিরও নানা হিসাব বাইরে আসছে। সেই টাকাগুলো তো আসলে আওয়ামী লীগের এই বিপদের সময়ই বলি, তাদের অস্তিত্বের প্রশ্ন, সেই অস্তিত্বের প্রশ্ন যখন তৈরি হয়েছে, তখন তারা সেটিকে যে কোনো ভাবে সেই অস্তিত্ব ফিরে পেতে চাইবে এবং সেটির জন্য সব রকমের খরচ করবে, দেশের ভেতর থেকে বাইরে থেকে। সেটি কিন্তু চলছে। এবং এই গুজবের অংশ হিসেবে ভারতীয় গণমাধ্যমে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে গতকাল কামাল আহমেদ সাহেব, যিনি গণমাধ্যম সংস্কার কমিটির চেয়ারম্যান ছিলেন, তিনি স্পষ্ট করে বলেছেন যে দেশের বাইরে অন্তত, বিশেষ করে ভারত থেকে অন্তত 12টি মূলধারার গণমাধ্যম এই বাংলাদেশের গুজব তৈরিতে তারা হচ্ছে যে প্রত্যক্ষ ভূমিকা পালন করছে। এবং আম, এখানে বলা হচ্ছে যে পতিত সরকার শেখ হাসিনার বন্ধু, তারা আসলে রাজনৈতিক বন্ধু। সেই রাজনৈতিক বন্ধু থেকে শুরু করে তাদের লেলিয়ে দেওয়া বট বাহিনী এবং লোকবল যেগুলো ছিল, লক্ষ লক্ষ লাখ লোক এখানে কাজ করতো, তারা যে কাজটি করতে চাইবে সেটি আসলে করারই কথা। এবং বাংলাদেশ, বাংলাদেশের বর্তমান সরকার বিপদে পড়বে, বিপদে ফেলার, বাংলাদেশকে আসলে আন্তর্জাতিকভাবে একটি নেতিবাচক ভাবমূর্তির দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যেই তাদের এই প্রচার প্রচারণা এবং এই যে নানান ধরনের মব সৃষ্টি থেকে শুরু করে অন্যান্য যত কিছুই হচ্ছে, গুজব, আহ সরকারকে ভয় দেখানো, জনগণকে ভয় দেখানো, এই কাজগুলো তারা আসলে করার চেষ্টা করবে। এটি খুব স্বাভাবিক ব্যাপার। এবং সরকারের ক্ষতি হোক না হোক, জনমনে একটা আশঙ্কা তৈরি হবে। এটি আসলে তারা চাইছে যে এই সরকারের উপর থেকে যেন সাধারণের রাস্তা হারিয়ে যায় এবং তারা যেন আসলে মানে আগের যে রাজনৈতিক ব্যবস্থা, সেটিতে যেন ফিরে যাওয়ার একটা স্কোপ তৈরি হয়। সো কল্ড অন্তর্বর্তীমূলক নির্বাচন, তাদের ফিরে আসার জায়গা, স্পেস তৈরি করা, সেগুলোর জন্য যা যা করা দরকার তারা আসলে করছে। এবং তারই অংশ হিসেবে এই গুজব ছড়িয়ে দেওয়ার বিষয়গুলো সামনে আসছে বলে অন্তত আমার মনে হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। সুলতান মাহমুদ, আপনার কাছে আসি। একই বিষয়ের সাথে একটু যোগ করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেমনটা বলছেন যে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা হচ্ছে এবং এর পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। এই যে গুজব, এই যে ষড়যন্ত্র, মাঝার বিলন যেমনটা বলছেন যে পতিত সরকার, বিগত সরকার, আওয়ামী লীগ এই কাজগুলো করছে অথবা এর পেছনে তাদের দায় রয়েছে যেমনটা বলছিলেন। এখানে একটি প্রশ্ন আছে, আপনি কি একইভাবে জিনিসটি দেখেন কিনা? এবং দ্বিতীয়ত, সেনাবাহিনীকে যদি জনগণের মুখোমুখি দাঁড় করানো হয়, এই ক্ষেত্রে আসলে আওয়ামী লীগের সুবিধাটা কোথায়? আপনি কিভাবে দেখেন বিষয়টি? অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি যদি দেখেন যে আমরা সবসময় দেখি যে প্রত্যেকটা গোষ্ঠীরই, অর্থাৎ যে গ্রুপে আমরা বলি, সরকারি গোষ্ঠী বলি আর বিরোধী গোষ্ঠী বলি, অথবা আমরা যদি বলি সরকারি গোষ্ঠী অথবা সরকার বিরোধী গোষ্ঠী, এখন যেহেতু দলের প্রশ্নটি আনা যাচ্ছে না, তো এই জন্য যেহেতু আমরা জানি যে সরকারে একটা গোষ্ঠী রয়েছে যাদেরকে আমরা বলছি অন্তর্বর্তীকালীন সরকার, এবং সরকারকে যারা বসিয়েছে ছাত্র জনতা, যেটাকে সরকার নিজেই বলে যে ছাত্র জনতাই সরকারকে বসিয়েছে। তাহলে আমরা এই মুহূর্তে এবং আন্দোলনে জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনে পেট্রোনাইজ করেছিল বিএনপি এবং অন্যান্য জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো, তারা নিজেরা এটা স্বীকার করেছে। তাহলে এখানে কিন্তু আমরা দুইটা জায়গা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যে আওয়ামী লীগ যারা ক্ষমতায় ছিল ওই সময় ক্ষমতা থেকে চলে গেছে, আর একটা গোষ্ঠী হচ্ছে সরকার এবং সরকারকে যারা বসিয়েছে তারা। তো আপনি দেখবেন যে এই মুহূর্তে কিন্তু সরকারকে যারা বসিয়েছে তাদের মধ্যেও 3, 4, 5টি ভাগ হয়ে গেছে। আপনি দেখবেন যে বিএনপি এবং ছাত্র জনতা দুই গোষ্ঠীর সমালোচনা করছে। আবার দেখবেন যে আমরা কিন্তু খেয়াল করছি যে ছাত্র জনতাও অনেক সময় সরকারের সমালোচনা করছে, আবার সরকারও তাদের সরকারের পক্ষে যারা ছিল বিভিন্ন ব্লগার, মানে যেহেতু ছাত্র জনতা বলতে মাজার সুলতান সাহেব মাহমুদ, বললেন, আপনি নতুন রাজনৈতিক দল যেটি হয়েছে তরুণদের এবং এক্স্যাক্টলি ছাত্রদের সংগঠন, এক্স্যাক্টলি তাদের কথা বলতে নতুন চাচ্ছেন? রাজনৈতিক দল
এনসিপি, সেটার কথাই আমি বলছি মূলত। কিন্তু তারাও কিন্তু এখনো ছাত্র জনতার কথা বলে যে তাদের সঙ্গে ছাত্ররা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেহেতু এটা এখনো অফিসিয়ালি ভেঙে যায় নাই। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আওয়ামী লীগ চলে গেছে ক্ষমতা থেকে 16 বছর বা 15.5 বছর ছিল। তো আওয়ামী লীগ তো একটা রাজনৈতিক দল ছিল, তাদের তো এখানে জনসমর্থন আছে। নিঃসন্দেহে তারা চেষ্টা করবে যে কোনো ভাবেই হোক আবার এই রাজনৈতিক পরিমণ্ডলে তাদের অবস্থানটা সক্রিয় করতে। যেহেতু তাদের নেতাকর্মীরা বিভিন্ন ভাবে দেশের বাইরে কিছু চলে গেছে, আবার দেশের ভিতরে বিভিন্ন ভাবে আত্মগোপনে রয়েছে। তো তাদের এখন স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া কিভাবে ফিরতে পারে সেই প্রচেষ্টা তাদের থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে সেই প্রচেষ্টা থাকতে গিয়ে তারা তাদের মতো করে অর্থ খরচ করছে বা অন্য কিছু করছে, সেই জায়গায় আমি যাব না। আমি বলতে চাচ্ছি যে এটা তো এখন একটা স্টাবলিশ বিষয়ে পরিণত করেছে সরকার, যে আওয়ামী লীগ অর্থ খরচ করছে, আওয়ামী লীগ এটা করছে সেটা করছে। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রের সম্পূর্ণ শক্তি কিন্তু এই সরকারের হাতে রয়েছে। তো সরকার কেন সেগুলো বন্ধ করতে পারছে না? সরকার সেগুলো বন্ধ করুক, এবং সরকার বন্ধ করে কিভাবে তারা অনুপ্রবেশ করুক আর প্রবেশ করুক সেই প্রক্রিয়াটা চালাক। কিন্তু আপনি এই গুজবের প্রসঙ্গটা কেন আসলো, আপনি দেখেন যে সার্জিস এবং হাসনাত, তারা কিন্তু দুজনেই দুজনকে দেখেন বিট করছে, দুজনেই দুজনের মতামতের সঙ্গে ডিফার করছে। তো ডিফার যখন করছে এবং সামরিক বাহিনীর সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে তাদের একটি মুখোমুখি অবস্থান তৈরি করছে। তারেক রহমান নিজেও কিন্তু সেটি বলছে যে জনগণের মুখোমুখি অবস্থানে তাদের নিয়ে যাওয়াটা এটি যুক্তিসঙ্গত নয়। তো যখন মুখোমুখি একটি রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং সেনা প্রধানকে জড়িয়ে যখন একজন রাজনৈতিক দলের একজন প্রভাবশালী নেতা, তিনি যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিচ্ছে তার তার বিরুদ্ধে অথবা তার সম্পর্কে একটা মন্তব্য করে দিচ্ছে, পরক্ষণেই তার দলেরই দুজন নেতা সম্পূর্ণভাবে ডিফার করছে। একজন বলছে যে যে এইটা হাসনাত কোনোভাবেই ঠিক করে নাই, এক। দুই হচ্ছে যে সার্জিস, যিনি আরেকজন নেতা, প্রভাবশালী নেতা, তিনিও কিন্তু বলছেন যে এটি কোনোভাবেই হাসনাত যেটি বলেছে সম্পূর্ণভাবে একমত আমরা নই। আবার আপনি দেখেন যে শুধু তারাই নয়, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু একইভাবে এই বিষয়টা বলছে যে সেনাবাহিনীর সঙ্গে বা সামরিক বাহিনীর এরকম একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে তাদের এই রকম একটি ব্লেম গেম খেলা। কারণ নেত্র নিউজের সঙ্গে, আপনি জানেন, নেত্র নিউজকে অলরেডি ডিসক্লোজ করেছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে তারা কিন্তু, এবং বলেছে যে এটা হাস্যকর এবং এটা একটা ফার্স বিষয়, এরকম কিন্তু বলেছে। তাহলে আপনি কেন গুজবের কথা কেন বলছেন? এটা তো বাস্তবতার পরিস্থিতি এরকম যে আজকে আমার নাগরিক হিসেবে আমার নিরাপত্তার সংকট তৈরি হচ্ছে, আমার রাষ্ট্রের সার্বভৌমত্ব। গত 25 ফেব্রুয়ারিতে কিন্তু সেনাপ্রধান স্পষ্টভাবে বিডিআর এর যে অনুষ্ঠানটা ছিল সেখানে কিন্তু বলেছেন যে এনাফ ইজ এনাফ, এবং ফুল স্টপের কথা বলেছেন। কেন বলেছেন? এটাকে আমরা পলিটিক্যাল সায়েন্সের দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এটা ওয়ান কাইন্ড অফ, এটাকে বলতে পারেন যে রাষ্ট্রীয় বিশৃঙ্খল পরিস্থিতিকে থামানোর জন্য, রাষ্ট্রের জনগণের নিরাপত্তাকে ইনশিওর করার জন্য কিন্তু সেনা প্রধান এই বক্তব্যটি দিয়েছে। তারপরে যখন একজন রাজনৈতিক দলে, যেটা বর্তমান সময়ে খুব আলোচিত রাজনৈতিক দল, যে দলটি বলা যেতে পারে কিংস পার্টির নেতা যারা, তারা যখন বিভ্রান্তমূলক বক্তব্য দিচ্ছে, দুইজন তিনজন তিন রকম বক্তব্য দিচ্ছে, তখন রাষ্ট্রের নাগরিক হিসেবে আমি ওই নতুন রাজনৈতিক দলের কাছে কি প্রত্যাশা করব? আপনি তখন গুজবের প্রশ্নটা তাহলে কেন আসবে? গুজব পরিস্থিতি যখন ওইরকম হচ্ছে, জরুরি অবস্থা হবে কি না হবে এরকম একটা গুজবের কথা বলা হচ্ছে নিশ্চয়ই, জি, আপনি এরকমই মিন এরকম একটি করছেন। গুজবও রয়েছে। জি, হ্যাঁ, তো সেই গুজবটি আমরা জানি যে প্রিভিয়াস সময়ে 111 একটা পরিবেশ ছিল। কেন ছিল? অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রসঙ্গে ছিল। আপনি দেখেন প্রধান উপদেষ্টা কিন্তু খুবই নিশ্চিতভাবে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। কেন বলছে? তার এক সপ্তাহ আগে কিন্তু যখন জাতিসংঘের মহাসচিব আসছিলেন তখন কিন্তু বলছিল যদি ছোট আকারে সংস্কার হয় তাহলে ডিসেম্বরে হবে, যদি সংস্কার একটু বড় হয় তাহলে জুনে হবে। তো জুনে তো নির্বাচন হতে পারে না পরিবেশ পরিস্থিতি আবহাওয়ার কারণে। এবং পরে কিন্তু পরের দিন থেকে কিন্তু উনি কিন্তু বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে। তাহলে দেখেন আসলে পরিস্থিতি, আন্তর্জাতিক যে পরিমণ্ডল, আমরা কিন্তু সবসময় জানি আন্তর্জাতিক পরিমণ্ডল পশ্চিমারা সবসময় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দিকে দৃষ্টি নিবন্ধ করে, এবং এটি তাদের হয়তো, যেমন মাজার সাহেব কিন্তু বলেছিলেন যে সো কল্ড অন্তর্ভুক্তিমূলক, সো কল্ড না, অন্তর্ভুক্তিমূলকই হতে হবে। সেটা সো কল্ড বা অন্য কিছু না। যদি রিফাইন্ড আওয়ামী লীগ হয় বা কিভাবে বাদ দিয়ে হয় সেটা অন্য ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে যে এরকম একটা পরিস্থিতিতে যখন রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং অনেক সেক্টরই
পুলিশ বাহিনীরও অনেকেই কিন্তু বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে যে দেশে লুটতরাজ হচ্ছে, দেশে চাঁদাবাজি হচ্ছে। আজকেও নিউজ আছে, আজকে একটি বিবিসি নিউজ আছে পরিষ্কার ভাবে বলছে আগে দিতাম একজনকে চাঁদা, এখন দিই 5 জনকে চাঁদা। তাহলে কি আপনি দেখেন যে আমরা তাহলে গুজবের প্রসঙ্গটা কেন আসছে? গুজবের প্রসঙ্গটা এই জন্যই আসছে, গুজব কিন্তু বাংলাদেশের রাজনীতিতে গুজবই একটা সময় বাস্তবে পরিণত হয়, এবং আমরা জুলাই আগস্টের সময় দেখেছি যে গুজবই বাস্তবে। আর যেহেতু সোশ্যাল মিডিয়া আছে, যেহেতু রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ আছে, তো পক্ষ প্রতিপক্ষ থাকলে একটা পক্ষ চাইবে যে আমরা এটা দমন করি, তারা দমন করার জন্য গুজবকে কাজে লাগাবে। আর একটা পক্ষ চাইবে যে আমি আমার মতো করে প্রচার করি, সেটাকে একজন ভাববে গুজব, আরেকজন ভাববে যে এটা আমার বাস্তবতা। ডক্টর সুলতান কাজে মাহমুদ, আমি মনে করব ডক্টর সুলতান মাহমুদ, জি, আমি জি। যদি বিনীতভাবে আপনার কাছে একটা প্রশ্ন করি যে হাসনা যেটি করেছে সেটি আসলে ক্রেডিবিলিটির জায়গা। একটা রাজনৈতিক দলের একজন বড় নেতা যদি হচ্ছে তার কোনো একটা বৈঠকের বিষয়ে ক্রেডিবল না হন, সেটি আসলে রাজনৈতিক তাদের সাথে রাজনৈতিক আলোচনায় কিংবা রাজনৈতিক সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রের যে শক্তিগুলো আছে কিংবা অপরাপর যে সংগঠনের লোকজন আছে তারা আসলে নিশ্চয়ই দুবার ভাববে। কিন্তু একই সাথে আমি আসলে এই প্রশ্নটাও তুলতে চাই, যে প্রশ্নটা বাংলাদেশের সমাজে, বাংলাদেশের রাজনীতিতে কিংবা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় একটু সবাই দোটানায় থাকেন যে এই প্রশ্নটা আসলে তোলা কতটুকু ঠিক। দেখুন, সার্জিস কিংবা হাসনা দুজনই কিন্তু একটি ব্যাপারে নিশ্চিত করেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্নটি যখন এসেছে তখন কিন্তু বলা হয়েছে, ওই সময় ওই আলোচনাটা হয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগ আসতে পারে কিনা এবং তাদেরকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে কিনা। আওয়ামী লীগ রিফাইন্ড কিনা, রিফাইন্ড হবে কিনা আদৌ, এই ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে আওয়ামী লীগের পক্ষ থেকে এখন পর্যন্ত তাদের যে মূল নেতা শেখ হাসিনা, তার বাইরে অন্য কাউকে তারা নেতা মানতে রাজি আছেন কিংবা কোনো ধরনের কোনো তৎপরতা এখন পর্যন্ত লক্ষ্য করা গেছে এরকম কোনো কথা আমরা শুনিনি। কিন্তু বাংলাদেশের কি বলে, বাংলাদেশের একটি বিশেষ বাহিনী কিংবা আমাদের সরাসরি সেনাবাহিনীর কথাই যদি বলি, তারা যদি আসলে এটি বলেন কিংবা এই ধরনের প্রস্তাবনা তোলেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দোহাই দিয়ে, সেটিকেও আসলে আমরা কতটুকু ভব্যতার ভিতরে ধরবো? কারণ একটি বিষয় আমরা বুঝতে চাই যে আমি আপনার প্রশ্নটি বা আপনার সেনাবাহিনী আলোচনাটি আমি ধরতে পেরেছি। সেনাবাহিনী চায় যে তাদের যে রাষ্ট্রের প্রতি তাদের যে দায়িত্ব, সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বগুলি তারা পালন করবেন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কিভাবে হবে, কোন কাঠামোতে হবে, কাদের মাধ্যমে হবে, ঠিক আছে, সেটি আমি একটু নির্ধারণ একটু করার জন্য আসলে আপনার বিষয়টা আমি ধরতে পেরেছি। আমি জাস্ট আমার কথাটা শেষ করি, তারপর আপনি আলোচনা করেন। আমাদেরকে কিন্তু একটা জিনিস এখন পর্যন্ত হাসনাত বা সার্জিস, এই এনসিপি দলের এই দুজন নেতা কিন্তু পরিষ্কার করেন নাই ওনারা কেন সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। এটা প্রথমত আমি মনে করি যে তাদের এটা পরিষ্কার করা উচিত যে তারা কেন সেনাবাহিনীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। একটা রাজনৈতিক দলের প্রভাবশালী দুজন নেতা, তারা সেনাবাহিনীর সঙ্গে যেতেই পারে, কিন্তু কেন দেখা করতে গিয়েছিলেন, এইটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আওয়ামী লীগ রিফাইন্ড আকারে আসবে অথবা আওয়ামী লীগ আসবে কি আসবে না, এটা আওয়ামী লীগ উত্তর দিবে, এটা আমি উত্তর দিব না, এটা আওয়ামী লীগ উত্তর দিবে। কিন্তু আমরা রাজনৈতিক মানে বিশ্লেষক হিসেবে অথবা আমাদের চিন্তার আপনার জায়গা কাছে থেকে প্রশ্ন আমরা ছিল, বলতে পারি যে আপনার কাছে প্রশ্ন সার্জিস ছিল এবং স্যার, হাসনাত, স্যার সার্জিস আপনার এবং কাছে প্রশ্ন হাসনাত ছিল ওনাদের পরিষ্কার করা উচিত যে আমরা সেনাবাহিনীর কাছে কেন গিয়েছিলাম। এটা পরিষ্কার আবার করলেই রিফাইন্ডের ইস্যু অথবা মাদার মিলন, আমি একটা issue বিরতি পরিষ্কার নিয়ে হয়ে আসি, বিরতি থেকে ফিরে আমরা এই আলোচনাটা চালিয়ে যাব। আমাকে একটু অনুমতি দেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। Go and Gifted exclusive Eid Punjabi collection 2025. Designer Punjabi, fashion, vibe, style, look, trend. In the Western collection, culture, glamour, presentation, expression, elegance, royal. বাচ্চা থেকে 52 সাইজ পর্যন্ত সাশ্রয়ী মূল্যে পুরো পরিবারের ঈদের কেনাকাটা। এবারের ঈদ গো অ্যান্ড গিফট। ঘুম থেকে ওঠার আগে হুকুম, এ দাও ও দাও, নাস্তাটাও বানাতে পারে না। আর কতদিন এমন নবাবী চলবে? যা বিয়ে করে এনে বউর উপরে নবাবী কর। এই নাও নবাবী শুরু করো। জীবনের হাজারো প্যারার মাঝে মুচমুচে পরোটা, প্লেন এবং লো ফ্যাট, দুটি নবাবের সাথে নবাব পরোটা। মা, তোমার নবাব হাজির। এখন আর নবাবি করতে নবাবের আওলাদ হওয়ার দরকার নাই। নবাব পরোটা কেন, খোলো, ভাজো, খাও, নবাব হয়ে যাও।
TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর বিনোদন ও সংবাদে বিশ্বজুড়ে TBN 24 টেলিভিশন দেখুন টোটাল কেবলে। টোটাল কেবল এখন দিচ্ছে 200টিরও বেশি জনপ্রিয় চ্যানেল, সাথে থাকছে DVR ও বিপুল সংখ্যক নাটক সিনেমা নিয়ে ভিডিও অন ডিম্যান্ড। আর এ সবই পাচ্ছেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। সংযোগ পেতে যোগাযোগ করুন টোটাল কেবল, উত্তর আমেরিকা +1 718 777 6556, ইউরোপ +44 203 695 1830, অস্ট্রেলিয়া +61 384 004 117। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি বিরতির পর প্রশ্নে চলে যেতে চাই। মাজার মিলন, যে বিষয়ে আলোচনা করছিলাম আমি একটু যোগ করে দিই, পরে আপনি আপনার বিষয়গুলো উপস্থাপন করবেন। আপনার প্রশ্নটা করার সুবিধার্থে আমি একটু যোগ করে দিই, যেটি হচ্ছে যে সেনা সদর থেকে আসলে যে বক্তব্যটি নেত্র নিউজের থেকে ছাপানো হয়েছে, সেখানে আপনি যদি দেখেন সেখানে যে কথাগুলো বলা হয়েছে যে হ্যাঁ বৈঠক হয়েছে সেনা প্রধানের সাথে, এই বিষয়টি সেখানে রয়েছে, কিন্তু এই যে রিফাইন্ড আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ সম্পর্কিত এই বিষয়টি আমি সেখানে দেখিনি। এবং হাসনাত আব্দুল্লাহ যে পোস্টটি করেছিলেন সেই বিষয়ে তারা বলেছে যে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার এই বিষয়টি নিয়ে। এই ক্ষেত্রে আমি আপনার কাছে যে বিষয়টি আসলে প্রশ্ন রাখতে চাই যে হাসনাত অথবা সার্জিস তারা তাদের মতো করে বলেছেন, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু এই যে আওয়ামী লীগ নিয়ে আলোচনার বিষয়ে কিছু বলা হয়নি, সেই জায়গাটাতে আপনি কি বলবেন? জি, আমিও এই প্রশ্নটাই করতে চাই যে যদি সেটি না হয়ে থাকে তাহলে এই যে সার্জিস কিংবা হাসনাত এই এই মানে দুজনই আসলে একই বিষয়ে, এই রিফাইন্ড আওয়ামী লীগের কথা কিন্তু দুজনের পোস্টেই এসেছে, আমরা দেখেছি। আমরা আসলে আমি যেটি বলতে চেয়েছিলাম যে সেনাবাহিনীর সুনির্দিষ্ট দায়িত্ব রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী এই গত জুলাই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যে ভূমিকা পালন করেছে, আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে নিশ্চয়ই তাদের কাছে সম্পূর্ণভাবে, আমি ব্যক্তিগতভাবে নাগরিক হিসেবে তাদের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আসলে বাংলাদেশকে স্ট্যাবল রাখার ক্ষেত্রে এখন যেভাবে আছি, যতটা যে পরিস্থিতিতে আছি সেটুকু রাখার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেটি নিঃসন্দেহে আসলে নাগরিক হিসেবে আমাদেরকে অনেকখানি নিশ্চিন্ত করে। এবং সামনের দিনগুলোতে যে তারা আসলে বাংলাদেশের এক ধরনের অভিভাবকত্বের জায়গা রাখবেন সেটি আমরা নিশ্চিতভাবে আশা করি। কিন্তু এই যে যখন এই মিটিং গুলো হয় এবং এই মিটিং গুলো সম্পর্কে বাইরে যখন কথা আসে তখন সেনাবাহিনীর প্রশ্নবিদ্ধ করা হয়। আমি যেটি বলতে চাইছিলাম যে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হতে পারে এমন কোন বিষয়ে আসলে তাদের যাওয়া উচিত কিনা, এই জায়গায় মাজার মিলন, ঠিক এই জায়গায় এই যে সেনা প্রধানের সাথে যে হাসনাত সার্জিস ওনারা বৈঠক করলেন, এই বিষয়টি ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়া, এই বিষয়টা কি আপনি মনে করেন, আপনি সাংবাদিকতা করেন দীর্ঘদিন ধরে, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক নেতা সংগঠন, সামরিক বাহিনী হোক পুলিশ হোক, বিভিন্ন জনের সাথে বিভিন্ন জনের কিন্তু আলাপ আলোচনা হয়, বৈঠক হয়, সবকিছু গণমাধ্যমে আসে না, কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যখন একজন রাজনৈতিক নেতা, আপনি কি মনে করেন এই ধরনের সেন্সিটিভ বিষয়গুলো যেগুলো বিতর্ক তৈরি হতে পারে অথবা যেগুলো নিয়ে দেশের নিরাপত্তার একটি ইস্যু রয়েছে, এই বিষয়গুলো ফেসবুকে স্ট্যাটাস দেওয়া এইভাবে করে হাসনাত আব্দুল্লাহ, এটা কি তার রাজনৈতিক অপরিপক্কতা বলে আপনি মনে করেন মাজার মিলন? দেখুন, একজন রাজনৈতিক নেতা সম্পর্কে কথা বলাটা খানিকটা মুশকিলের, কিন্তু আমি এটাকে অর্বাচীনতা বলবো। কারণ রাষ্ট্রের মানে খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা একটি বাহিনীর প্রধানের সঙ্গে একটি মিটিং করা, যে বিষয়ে মিটিংটা কিসের জন্য, সেই বিষয়ে তার দ্বিমতের জায়গাটা সে ক্লিয়ারলি জানিয়ে আসতে পারতো, সেটি নিয়ে তাদের যে রাজনৈতিক পরিমণ্ডল আছে সেখানে আলোচনা করতে পারতো। কিন্তু দেশের সেনাবাহিনী, যেটি আসলে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বলা হয়, তাদেরকে নিয়ে এই ধরনের একটি স্পর্শকাতর তথ্য ফেসবুকে পোস্ট আকারে ছড়ানো, এটি আসলে রাজনৈতিক অর্বাচীনতা বলে এটাকে। ব্যক্তি হিসেবে এবং রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি এটি অর্বাচীনতা করেছেন এবং বাংলাদেশের সেনাবাহিনীকে, আমি আসলে এটি বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন এবং প্রশ্নবিদ্ধ করেছেন, যেটি কিনে এখন একটি আন্তর্জাতিকভাবে একটি আলোচনার খোরাক হয়ে উঠতে পারে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জায়গায় নানান ধরনের সুর খুঁজতে পারে, নানান ধরনের যারা নানান ধরনের শক্তি বাংলাদেশে ক্রিয়াশীল আছে, সেই শক্তিগুলো আসলে বাংলাদেশের বিভক্তির ক্ষেত্রে, বাংলাদেশের বিভ্রান্তি তৈরি করার ক্ষেত্রে নানান ধরনের সুর খুঁজতে পারে। এই জায়গাগুলো থেকে আসলে সব পক্ষকেই বিরত থাকা উচিত বলে আমার মনে হয়েছে। সেটি সেনাবাহিনীকেও, আমি সেনাবাহিনীর মতো দেশপ্রেমিক একটি শক্তিকে আমি চাইবো যে তারা আসলে ভবিষ্যতে এমন কোনো
পদক্ষেপে যাবেন না, এমন কোনো কিছুতে যাবেন না যেটি আসলে কোনো ধরনের কোনো প্রশ্ন তৈরি করে। এবং রাজনৈতিক দলগুলোকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সেনাবাহিনী যদি বাংলাদেশের এই যে এখন যে অভিভাবকত্বের এক ধরনের অভিভাবকত্বের ছায়া দিচ্ছে, সেটি যদি কোনোভাবে প্রশ্নের মুখে পড়ে তাহলে কিন্তু বাংলাদেশ বিপন্ন হয়ে পড়বে। এটি আমাদের মাথায় রাখা উচিত, সবারই মাথায় রাখা উচিত। জি, এবং মাজার মিলন এই একই জায়গায় কিন্তু আপনি দেখেন যে নিজ দলের তার যারা সহকর্মী আছেন, সহ রাজনীতিক আছেন, তাদেরও সমালোচনার মুখে কিন্তু পড়ছেন। আব্দুল হান্নান মাসুদ তিনি বলেছেন দুইজনের একজন মিথ্যে কথা বলছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলছেন যে এটি আসলে শিষ্টাচারের মধ্যে পড়ে না, তিনি এক্সাক্ট একটি শব্দ ব্যবহার করেছেন, তিনি বলেছেন যে ব্যাপারটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। এই যে বিষয়টি, এই বিষয়গুলো নতুন একটি রাজনৈতিক দল, আপনি কি মনে করেন যে এই বিষয়গুলো সামনে আসাতে তাদের যাত্রাটা, নতুন রাজনৈতিক দল মাত্র 2 মাসের মতো হয়েছে, অল্প কিছুদিন হয়েছে, যাত্রাটা কি কঠিন হয়ে গেল নাকি একটি অস্বস্তি না তাদের রাজনৈতিক দলের জন্য? কিভাবে দেখছেন? দেখুন, হাসনাতের রাজনীতির ক্যারিয়ার আমার কাছে মনে হয় যে বড় সড় ধাক্কা খেয়েছে। সে শুধুমাত্র নিজেকে ধাক্কা খাওয়ায়নি, সে তার দল এনসিপি কে ধাক্কা খাইয়েছে। এনসিপি নানানভাবে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করছে, কিন্তু হাসনাতের রাজনৈতিক ক্যারিয়ার, তার যে গ্রহণযোগ্যতা, তার যে বিশ্বাসযোগ্যতা এবং রাজনৈতিক আলোচনায় তিনি ব্যক্তি হিসেবে কিংবা একজন এন্টিটি হিসেবে তিনি আর কতখানি সামনের দিকে এগোতে পারবেন সেটি নিয়ে একটি সন্দেহ তৈরি হয়েছে। এটি নিঃসন্দেহে এনসিপির জন্য একটি বিব্রতকর অবস্থা তৈরি করেছে। জি, আপনাকে ধন্যবাদ ডক্টর সুলতান মাহমুদ। একই বিষয় আমি যদি একটু বলি আপনাকে একটু ছোট করে, যে সার্জিস আলম কিন্তু আবার আজকেও বলেছেন যে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই। কিন্তু এই যে ঘটনাটি যে সামনে আসলো এবং এরপর থেকে কিন্তু নানা বিতর্ক জন্ম দিচ্ছে নতুন দলটি, একই বিষয় আসলে আপনি কি বলবেন? আপনি দেখুন যে এই যে একবার হাসনাত বলছে, একবার সার্জিস বলছে, একবার পাটোয়ারি বলছে, এই যে বারবার বলা এবং তারা যে এখন যে জেড জেনারেশন বা কি যেন বলে তাদের দিকে কিন্তু সারা বাংলাদেশের মানুষের দৃষ্টি রয়েছে। তারা কিন্তু এই যে বারবার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছে, বা সেনাপ্রধানকে একবার ব্লেম দিচ্ছে বা সেনাবাহিনীকে একবার দিচ্ছে, কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে যে এই যে জুলাই আগস্ট বা 5 আগস্টের যে ঘটনা, সেখানে কিন্তু সেনাবাহিনী অর্থাৎ এই ছাত্ররা যে এরকম একটি ঘটনা ঘটিয়েছে, এর পেছনে কিন্তু সেনাবাহিনীর একটা কন্ট্রিবিউশন রয়েছে। বিশেষ করে আমরা তখন জানি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিষ্ক্রিয় থাকার কারণে, আইন শৃঙ্খলা বাহিনী নিষ্ক্রিয় থাকার কারণে তখন কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীকেই এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল। এবং সেনাবাহিনীর কিন্তু বিশেষ একটা কন্ট্রিবিউশন রয়েছে যে এই রাষ্ট্রকে কিভাবে একটি সুন্দর নিরাপত্তাময় পরিস্থিতিতে নিয়ে যাওয়া যায়। কিন্তু তারপরে আপনি দেখেন যে একটা মিটিং হচ্ছে 10 তারিখে, 11 তারিখে এসে একটা স্ট্যাটাস দিয়ে দিল হাসনাত সাহেব যে রিফাইন্ড আওয়ামী লীগ ফিরে আসতেছে। আবার আর একটা স্ট্যাটাস দেওয়া হলো যে যে প্রক্রিয়া আওয়ামী লীগ বিদায় হয়েছিল সেই প্রক্রিয়ায় আওয়ামী লীগ আবার ফিরে আসতেছে। আবার 10 দিন পরে এসে আরেকটা স্ট্যাটাস দেওয়া হলো, একটা দীর্ঘ স্ট্যাটাস। তো এইভাবে কিন্তু একটা রাজনীতি চলতে পারে না। রাজনীতি কিন্তু আমরা কিন্তু রাজনীতিবিদদেরকে আমরা ট্রাস্ট করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাই। তো যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবো তাদেরকে কিন্তু রাষ্ট্রের জনগণের নিরাপত্তা তাদের হাতে থাকবে। তো সেই রকম বিশ্বস্ততা, সেই রকম একটা কনফিডেন্সিয়াল আলাপ একটা গুরুত্বপূর্ণ বাহিনীর সঙ্গে রাজনৈতিক নেতাদের হতেই পারে। আমি যেমন একটু আগে বলছিলাম যে কেন তারা গিয়েছিল সেটা যেমন এখনো পরিষ্কার হয়নি, কিন্তু আমি তারপরে ধরে নেব যে সেই আলোচনা তাদের হতেই পারে। তারা যেহেতু একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তো কিন্তু সেই আলোচনা কি হলো না হলো, সেই আলোচনা 10 দিন পরে, মাঝখানে আরো 2 দিন ধীরে ধীরে এইভাবে জনগণের মধ্যে এই ফেসবুকে নিয়ে আসার প্রক্রিয়াটা, এটা আমি খুব একটা যুক্তিসঙ্গত মনে করি না। যেমন মাজার সাহেব কিন্তু বললো যেটা অর্বাচীনতা বা এটা আরো অপরিপক্কতার প্রকাশ। তো এটা সত্য যে তাদের বয়স কম, তাদের বয়স মাত্র 24-25 বছর বা 26 বছর। তারা মাত্র ছাত্র শেষ করেছে, যদিও তারা এখনো দাবি করে যে আমরা ছাত্র, তারা আসলে ছাত্র নয়। তারা একটা জাতীয় রাজনৈতিক দলের কর্ণধার, একজন উত্তরাঞ্চলের সংগঠক, একজন দক্ষিণাঞ্চলের সংগঠক, আবার হান্নান মাসুদ যিনি মুখ্য সংগঠক, মুখ্য সমন্বয়কারী। তো তাদের কাছ থেকে আমরা কিন্তু প্রত্যাশা করি যে তাদের ফেসবুক ভেরিফাইড লক্ষ লক্ষ ভিউয়ার আছে, সেই সুযোগে আমি ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেবো, কিন্তু সেই রিপারফেকশনটা কি, আবার সেইটা আবার আরেকটা স্ট্যাটাস দিয়ে আমি ব্যাখ্যা দিতে চাইবো। এইভাবে কিন্তু রাজনীতি না। রাজনীতি করতে হলে জনগণের মনে ঢুকতে হবে। কারণ আজকে কিন্তু সার্জিস বলেছে যে জনগণ প্রতীক দেখে ভোট দিবে না, জনগণের নেতা কেমন নেতা তার পরিচয় দেখে ভোট দিবে।
তো আমি যদি সেটাই মনে করি তাহলে আমি বলবো, এই রাজনীতিবিদদের উদ্দেশ্যে বলবো যে এখন বয়স কম, একটু ধীরে ধীরে রাজনীতিতে আগাতে হবে এবং জনগণের মনে ঢুকে যেতে হবে। জনগণের মনে যদি না ঢুকে তাহলে এই রাজনৈতিক দল, সে বাংলাদেশে বহু রাজনৈতিক দল ছিল যে এরকম আস্থা করে নিক্ষেপ হয়েছে। তো আমি মনে করবো যে জনগণের যে পালসটা তারা ধরেছিল জুলাই আগস্টে, সেটা ধরে রাখুক। সেটা যদি ধরে না রাখতে পারে তাহলে তো ওই যে নির্বাচনে গেলে একটা আসনও পাবে না, জামানত বাজেয়াপ্ত হবে, তখন কিন্তু তাদের লজ্জায় মাথা নিচু হয়ে যাবে। তো আমি আহ্বান জানাবো যে আওয়ামী লীগ যেমন একটা বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ এই রাজনৈতিক দলের কিন্তু একটা একটা ভোটিং পার্সেন্টেজ আছে, জনসমর্থন আছে। তো তাদের সঙ্গে বিট দিতে হলে অন্ততপক্ষে নিজেদের ঐক্যটা ধরে রাখতে হবে। অর্থাৎ তারা যেমন বিএনপি, জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক দল, নুরুল রাজনৈতিক দল, গণ অধিকার পরিষদ সহ সবাই কিন্তু তাদেরকে সাপোর্ট দিয়েছিল। সেই সাপোর্টটা যদি তারা ধরে রাখতে না পারে, তাদের মধ্যে যদি অনৈক্য তৈরি হয়, তাহলে কিসের সেনাবাহিনীর সঙ্গে মতানৈক্য আছে মতানৈক্য নাই এই প্রসঙ্গ এসে কোনো লাভ নেই। লাভ তখনই হবে যখন আওয়ামী লীগের বিপক্ষে একটি শক্তি যারা আছে, যেটা মনে করা হয় যে এক্সিস্টিং যারা আছে, যারা আওয়ামী লীগকে তাড়াতে সহযোগিতা করেছিল, তাদের মধ্যে তো ঐক্য না ধরে রাখতে পারে, তাহলে এনসিপি বা এরকম ছোট ছোট রাজনৈতিক দল যেগুলো আরো আছে, তারা কিন্তু ওই যে ঘুরে ফিরে একই অবস্থা। এখন যদি নির্বাচনের মাঠে গিয়ে যদি এরকম পরিস্থিতি তৈরি হয় যে তারা এই ভোট করতেছে, সেটা তো ভিন্ন বিষয়, সেটা অন্য বিষয়। কিন্তু যদি সত্যিকার অর্থে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয়, তাহলে জনসমর্থনের প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জনসমর্থন যদি না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই এরকম বিচ্ছিন্নভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া সম্ভব হবে না। তো তাদের উদ্দেশ্য হওয়া উচিত যে রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া এবং হুটহাট এরকম ফেসবুক স্ট্যাটাস না দিয়ে একটি জনসমর্থন ভিত্তিক রাজনীতি করা। আমরা কয়েকদিন আগে কিন্তু বিবিসি জরিপ দেখেছি। বিবিসি জরিপ দেখলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা হাস্যকর পরিস্থিতি এনসিপির জন্য, কারণ পয়েন্ট সামথিং ভোট পাচ্ছে তারা, 3.5 লক্ষ জনগণ, যেখানে বিবিসির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যেখানে আপনারা নিজেরাই সাংবাদিকতা করেন, আপনারা জানেন, সেই প্রতিষ্ঠান কিন্তু একটি জরিপ করেছে, সেখানেও কিন্তু আওয়ামী লীগ কিন্তু 50%-এর উপরে অবস্থান, এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো মিলিয়ে যদি একটা ঐক্য ধরে রাখতে পারে তাহলেই না একটি অবস্থান তৈরি হতে পারে। জি, ডক্টর সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। মাজার মিলন, আমি একটু আসি যেই কথাটি বলছিলেন যে জনগণের পালস বোঝার যে বিষয়টি, তরুণদের নতুন রাজনৈতিক দল, তারা জনগণের পালসটা কি আসলে বোঝার চেষ্টা করছেন কিনা, বুঝতে পারছেন কিনা, নিজেদের মধ্যে ঐক্য নিয়ে যে প্রশ্নটি আছে, আমি এই জায়গায় একটু একটা দুইটা উদাহরণ একটু তুলে ধরি দর্শকদের সুবিধার্থে। আপনি জানেন, আমি জানি, সিলেটের নাগরিক পার্টির ইফতার আয়োজনে দলের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশের মধ্যে হট্টগোল হওয়া, হাতাহাতি হয়। বরিশালে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এরকম নাহিদ ইসলাম একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বরিশালে, সেখানেও এরকম একটি কাহিনী হয়। তো এই যে বিষয়গুলো, যে ঘটনাগুলো ঘটছে, এই জিনিসগুলো আসলে তারা কি বুঝতে পারছে যে তাদের ঐক্যের মধ্যে আসলে এটি নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, এবং জনগণের পালসটা কি তারা বুঝতে পারছে? এবং আজকে আরেকটি সংবাদ আমি দেখলাম, সার্জিস আলম তিনি এক জায়গায় প্রচারণায় গিয়েছেন, সেখানে নাকি শতাধিক গাড়ি নিয়ে গিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন মাজার মিলন। দেখুন, নিশ্চয়ই আমরা সবাই এগ্রি করবো যে এখন পর্যন্ত এনসিপি কিংস পার্টি, না হলে তাদের এই যে এত শান সৈকত কোত্থেকে আসছে? তারা কোথায় ডিনার করছে, কোথায় ইফতার করছে, কোথায় এই যে শখানেক গাড়ি নিয়ে যাচ্ছে, বহর তৈরি করছে, এগুলো কিংস পার্টির যে বৈশিষ্ট্যগুলো সাধারণত তাদের মধ্যে দেখা যাচ্ছে। ঐক্য অনেকের কথা যেটি বললেন, দেখুন, একটি মানে আমি বিপ্লব যদি না বলি, গণজাগরণও যদি বলি, কিংবা বিপ্লবী বলি, সেটিকে আসলে এক ধরনের অ্যাক্টিভিজমের মাধ্যমে একটি বিপ্লব তৈরি করা, কিংবা জনসাধারণকে পাশে নিয়ে এসে কোনো একটা দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা, দীর্ঘদিন ধরে চলা একটা জুলুমের বিরুদ্ধে সবাইকে দাঁড় করানো এবং সেটিকে সফল করে তোলা এক জিনিস, আর রাজনীতির মাঠে, ভোটের মাঠে এসে নিজেদেরকে রাজনৈতিক শক্তি হিসেবে দাঁড় করা এবং অন্যান্য ক্রিয়াশীল সংগঠনগুলোর সাথে নিজেদের প্রতিযোগিতার জায়গা তৈরি করা, এটি কিন্তু আসলে ভিন্ন বিষয়। ভোটের মাঠের রাজনীতি এবং ভোটের রাজনীতিতে তারা এখন পর্যন্ত তাদের যে কি বলবো এটিকে পরিপক্কতা, কিংবা তাদের যে ধারণা, জানি না তারা আসলে কতটুকু ধারণা রাখেন, সেই ধারণা যে ভুল প্রমাণিত হয়েছে কিংবা হবার পথে, সেটি তারা ধীরে ধীরে বুঝতে পারবেন। এই পরিপক্কতা অর্জন করতে হলে আসলে দীর্ঘদিন মাঠের রাজনীতি করতে হবে। একটি বিপ্লবের ডাক দিয়ে কিংবা একটি গণজাগরণের ডাক দিয়ে একটি সাধারণ মানুষকে পাশে পাওয়া, আর ভোটের মাঠে গিয়ে নানান ধরনের চুলচেরা, কারণ ক্ষমতার সঙ্গে আসলে বাংলাদেশের যে গত 54 বছরের বিকাশ কিংবা বাংলাদেশের যে পথ চলা, সেটিতে কিন্তু বাংলাদেশের যে ক্ষমতা
রাজনীতি, সেই ক্ষমতার রাজনীতির সঙ্গে দুর্নীতি, ক্ষমতার রাজনীতির সঙ্গে শক্তি প্রদর্শন, শক্তি অর্জন এবং অন্য দলগুলোকে, অন্য সংগঠনগুলোকে, বিরোধী শক্তিগুলোকে দমন করে রাখার যে প্রচলিত ধারা রয়েছে, সেই ধারাতে এসে এনসিপি সেইখানে নিজেদেরকে কিভাবে তৈরি করবে, নিজেদেরকে কিভাবে এগিয়ে নেবে, সেটি কিন্তু বোঝার অনেক কিছু রয়েছে। এবং বিএনপির মতো শক্তি যারা আসলে নির্বাচনের জন্য অনেকখানি তোড়জোড় শুরু করেছে, কারণ তারা তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়া দরকার, সেই ক্ষমতার পথ তারা নিষ্কণ্টক করতে চায়। আবার যে 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 পথে বাংলাদেশে এই নতুন বাংলাদেশ তৈরি হলো, যে কারণে বাংলাদেশ তৈরি হলো, যে উদ্দেশ্যে বাংলাদেশ তৈরি হলো, যে রাজনৈতিক কালচারের পরিবর্তনের কথা বলে বাংলাদেশ তৈরি হলো, সেই জায়গায় কোনো ধরনের কোনো পরিবর্তন না করে আবারও সেই নতুন যে দল যাইবে, সেটি বিএনপি যাক কিংবা যেই যাক, সেই যে আওয়ামী লীগ হয়ে উঠবে না, সেরকম কথাগুলো আমাদের উঠছে না। এনসিপির সামনে সুযোগ ছিল এই জায়গাটা তৈরি করার। সেই জায়গাটায় তারা কতটুকু পারবে সে বিষয়ে এখনো পর্যন্ত সন্দেহ রয়েছে, কারণ তারা এখন পর্যন্ত কিংস পার্টি হিসেবেই অ্যাক্ট করছে ভোটের মাঠে, রাজনীতির মাঠে। তাদের আসলে আরো বেশি বিকশিত রাজনীতি করতে হবে, আরো বেশি বুদ্ধিদীপ্ত রাজনীতি করতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে আমরা কিংস পার্টি নই, আমরা আপনাদের মানুষ, আপনাদের হয়ে এই বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। সেই জায়গায় তারা কতখানি এগোতে পারবে সেটি এখন পর্যন্ত আসলে এই বিচারের সময় আসেনি, কিন্তু তারা যে অনেকখানি পিছিয়ে আছে সেটি নিঃসন্দেহে বলা যায়। জি, মাজার মিলন, আপনাকে ধন্যবাদ। ডক্টর সুলতান মাহমুদ, আমি একটু আসি আপনার কাছে। সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন নিয়ে বিরোধিতার কথা জানায় বিএনপি। প্রস্তাবনা 1971 সালের মুক্তিযুদ্ধের সঙ্গে একই কাতারে 2024-এর গণঅভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপত্তি রয়েছে দলটির। আমি যদি স্পেসিফিকলি বলি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে সংবিধানের প্রস্তাবনায় 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে 2024 সালের গণঅভ্যুত্থানকে এক কাতারে আনা হয়েছে, এটা সমীচীন নয়। আপনি কি বলবেন এই ব্যাপারে? আমি যেটা মনে করি যে সত্যিকার অর্থেই আমরা কিন্তু 24-এর এই আন্দোলনকে অস্বীকার করছি না, কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে এটা এক কাতারে নিয়ে আসা, এটা কিছুটা মুক্তিযুদ্ধকে ছোট করা হবে। মুক্তিযুদ্ধ একটি ভিন্ন ব্যাপার। মুক্তিযুদ্ধ এই বাংলাদেশের জন্ম, কিন্তু বাংলাদেশের ভিতরে আরো যে ছোট বিভিন্ন ভাবে গণঅভ্যুত্থান হয়েছে, আমরা 90-এর গণঅভ্যুত্থানের কথা জানি, সে সময় কিন্তু একটা বিশেষ পরিবর্তন হয়েছে। আমরা 24-এর গণঅভ্যুত্থানের কথা বলতে পারি, কিন্তু এইরকম গণঅভ্যুত্থান হলে সেটি সংবিধানের প্রস্তাবনায় আনা যেতে পারে। এই ব্যাপারে আমি মোটেও মনে করি না যে এটা সমীচীন হবে, কারণ মুক্তিযুদ্ধ এটি একটি ভিন্ন ব্যাপার। মুক্তিযুদ্ধে অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক 23 বছরের লড়াই সংগ্রামের একটা ফলাফল হচ্ছে মুক্তিযুদ্ধ, এবং 23 বছরের স্বাধীনতা সংগ্রাম ধীরে ধীরে কিন্তু মুক্তিযুদ্ধের রূপ লাভ করেছে। এবং আমরা জানি যে সেখানে প্রায় 3 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি এবং 30 লক্ষ শহীদের বিনিময়ে কিন্তু এই বাংলাদেশের জন্ম হয়েছে। তো সেই বাংলাদেশের জন্ম হয়েছে, আমরা অবশ্যই জুলাই আগস্টের আন্দোলনকে অস্বীকার করব না। জুলাই আগস্টে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বহন করে, এবং এটি আমরা সবাই স্বীকার করছি, কিন্তু মুক্তিযুদ্ধের সঙ্গে এটি একই কাতারে সংবিধানের প্রস্তাবনা নিয়ে আসা, এটি কোনোভাবে আমি যৌক্তিক মনে করি না। এটাকে ভিন্ন কোনো ফরম্যাটে ভিন্নভাবে এটার স্বীকৃতি দেওয়া যেতে পারে, সেটি আলাদা বিষয়, কিন্তু সংবিধানের প্রস্তাবনা অর্থাৎ সংবিধান মানে কি, একটি বাংলাদেশের একটি পরিচয়, আত্মপরিচয় হচ্ছে সংবিধান। তো জুলাই আগস্ট বাংলাদেশের একটা অভ্যুত্থান হতে পারে, 90 সালে এরকম অভ্যুত্থান হয়েছে। তো সেই বিষয়টাকে আমি অবশ্যই একটু ডিফার করি। আমি মনে করি যে সংবিধানের প্রস্তাবনা এটা মুক্তিযুদ্ধ নিয়েই থাকাটা ন্যায্য, যুক্তিসঙ্গত। জি, আপনাকে ধন্যবাদ। মাজার মিলন, একই বিষয় আমি একটু ছোট করে যোগ করে দিই, সময় হাতে আমার কম। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 70-এর নির্বাচনে বিজয়ী 4 শতাধিক রাজনীতিবিদের বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি থাকছে না, তাদের পরিচয় হতে যাচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী। কি বলবেন মাজার মিলন? জানি না কার মাথা থেকে এটি এসেছে। আসলে বাংলাদেশের রাজনীতিটাই এমন। আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল যারা কিনা মুক্তিযুদ্ধের সূচনা করেছে, যারা কিনা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, তারা যখন জিয়াউর রহমান সাহেবকে মুক্তিযোদ্ধা হিসেবে মানে গণ্য না করে সংসদের মতো জায়গায় তাকে পাকিস্তানের চর বলে এবং তার বীরুত্তম উপাধি কেড়ে নেওয়ার কথা বলে, এবং ঠিক পরবর্তী শক্তি এসে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি এখন রাজনৈতিকভাবে বাংলাদেশে অনেকখানি শক্তিশালী। তো তাদের যে প্রচারণা, তাদের যে ভাবনা, তাদের যে কি বলে এটাকে, তাদের যে প্রকাশ, সেটির সাথে এই জিনিসগুলো মিলে যায়, এটি আসলে কোনোভাবেই কাম্য না। বাংলাদেশের রাজনীতিতে যে বিষয়গুলো একেবারেই তর্কের ঊর্ধ্বে চলে গেছে, সেগুলোকে নতুন করে আবারও মাঠে নিয়ে এসে সেগুলোকে তর্কের ভেতরে নিয়ে আসা, এটি আসলে অন্যায্য। যেটি আওয়ামী লীগ করেছে এবং যেটি এখন করার চেষ্টা চলছে, সেটি আমরা অন্যায্য বলেই মনে করি। আরো একটি বিষয় যেটি স্যার বললেন কিছুক্ষণ আগে,
যে সংবিধানে না আসলেও এই যে জুলাই আগস্টে যে গণবিপ্লব হলো কিংবা গণ অভ্যুত্থান হলো, সেটি নিয়ে বাংলাদেশের গত 54 বছরের পথ চলার যে ধারা আমরা দেখতে পেয়েছি, সেই ধারার যে পরিবর্তন দরকার, বাংলাদেশের সত্যিকারের গণমানুষের শক্তি নিয়ে যে রাষ্ট্র হবার কথা, সেই রাষ্ট্রের বিকাশ কিংবা সেই রাষ্ট্রের শুরুটা যে হওয়া দরকার, সে বিষয়ে আসলে কোনো সন্দেহ নেই। এই বিষয়ে সংবিধানে কোনো কিছু যুক্ত না হলেও একটি কনসেনসাস হওয়া জরুরি ছিল, একটি যেখানে সব দল সব মত আসলে অংশ নিতে পারতো, এবং একটি এই পরিবর্তনের যে কনসেনসাস এবং সামনে আমরা কোন পথে যাব সেই পথ নির্মাণের যে একটি ঐক্যমত যা হওয়া দরকার ছিল, সেটি আসলে হচ্ছে না। এটি খুবই দুঃখজনক। এবং আমরা আশঙ্কা করছি, ব্যক্তিগতভাবে আমি নাগরিক হিসেবে আশঙ্কা করছি, নির্বাচন নিয়ে যে তোড়জোড় দেখতে পাচ্ছি, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে যদি একটি মানে এক ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে না যায়, যেখানে গণমানুষ শক্তিশালী হবে, যেখানে রাষ্ট্র আসলে গণমানুষের রাষ্ট্র হয়ে উঠবে, এইরকম কোনো কাঠামো যদি নির্মাণের ক্ষেত্রে ঐক্যমত্য তৈরি না হয়, তাহলে অদূর ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারা নতুন করে আওয়ামী লীগ হয়ে উঠবে না, এই গ্যারান্টি আসলে আমরা কারো কাছ থেকে পাইও না। আমিও আসলে কোনো ভবিষ্যৎ দেখি না যে এরকম হবে না। মাজার মিলন, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সুলতান মাহমুদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় আজকে শেষ। আপনারা ভালো থাকবেন। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে এবং আমাদের দর্শক আপনাদের মূল্যবান মতামত শুনতে পাবেন। ধন্যবাদ দর্শক। আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।